আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও বিভিন্ন ভূমিরূপ থেকে ছোট প্রশ্ন। এই চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আছে এবং এই চ্যাপ্টারের আমি 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব শর্ট প্রশ্ন, সেখানে এমসিকিউ থাকবে, শুদ্ধ অশুদ্ধ এক কথায় উত্তর এবং শূন্যস্থান পূরণ প্রশ্নও থাকবে। প্রথম প্রশ্ন, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি? উত্তর, আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত প্রাক ক্যাম্ব্রিয়ান যুগে গঠিত হয়েছিল, তাই এটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। অন্যদিকে হিমালয়, আল্পস, রকি হলো নবীন ভঙ্গিল পর্বত। অর্থাৎ একটা প্রশ্ন উত্তর বলার সঙ্গে সঙ্গে আমি যে ব্যাখ্যা করছি সেই ব্যাখ্যাতে আরো কিছু প্রশ্ন লুকিয়ে আছে এবং এই প্রশ্নের উত্তর আরাবল্লী পর্বত কেনই বা হলো সেইটাও আলোচনা করে দিচ্ছি প্রশ্নের উত্তর বলার সঙ্গে সঙ্গে। যেমন দেখো যে আরাবল্লী ভারতের প্রাচীন পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত, তেমনি অন্যদিকে হিমালয়, আল্পস, রকি হলো নবীন ভঙ্গিল পর্বত। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? উত্তর, ভঙ্গিল পর্বত বলা হয়। ভূ আলোড়নের ফলে সৃষ্ট পার্শ্বীয় চাপের কারণে পাললিক শিলাস্তর ভাঁজ খেয়ে এই পর্বত গঠিত হয়। ঠিক আছে, এইরকম ভাঁজ খেয়ে গঠিত হয়, যেমন ভারতের হিমালয় পর্বত। 3 নম্বর, ভারতের একটি সুবিখ্যাত স্তূপ পর্বতের নাম কি হবে? সাতপুরা। এই সাতপুরা পর্বতের মাঝে দিয়ে নর্মদা নদী গেছে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে। সাতপুরা দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উত্থিত হয়ে গঠিত একটি স্তূপ পর্বত বা হোস্ট। 4, অর্থাৎ স্তূপ পর্বতের হোস্ট নামেও ডাকা হয়, মনে রাখবে স্তূপ পর্বতকে হোস্টও বলা হয়। 4 নম্বর প্রশ্ন, মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাত পরস্পরের অভিমুখে অগ্রসর হলে কোন সীমানা তৈরি হয়? উত্তর, অভিসারী পাত সীমানা তৈরি হয় যখন একটা পাত আরেকটা পাতের দিকে এগিয়ে আসে। এই পাতকে বিনাশকারী পাত সীমানাও বলা হয়, কারণ একটা পাত আরেকটা পাতের নিচে ঢুকে অ্যাস্টেনোস্ফিয়ারে গিয়ে ধ্বংস হয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমার ঊর্ধ্বমুখী সঞ্চালন প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর, পরিচলন স্রোত বলা হয়। অ্যাস্টেনোস্ফিয়ারে তাপের পার্থক্যের কারণে ম্যাগমার মধ্যে যে গোলাকার বা ঊর্ধ্বমুখী স্রোতের সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলা হয়। 6 প্রশ্ন, কোনটি আগ্নেয় পর্বতের অপর নাম? উত্তর, সঞ্চয়জাত পর্বত। আগ্নেয় পর্বতের অপর নাম সঞ্চয়জাত পর্বত কেন বলা হয়? কারণ অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত লাভা, ছাই ইত্যাদি ক্রমাগত সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত গঠিত হয় বলে একে সঞ্চয়জাত পর্বতও বলা হয়। 7 নম্বর প্রশ্ন, ইতালির ভিসুভিয়াস কোন ধরনের পর্বতের উদাহরণ? উত্তর, আগ্নেয় পর্বতের উদাহরণ। ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সঞ্চিত উপাদান দিয়ে গঠিত একটি জীবন্ত আগ্নেয় পর্বত। 8 নম্বর প্রশ্ন, পর্বতের দ্বারা চারিদিক পরিবেষ্টিত মালভূমিকে কি বলা হয়? উত্তর, পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। চারিদিকে উচ্চ পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত ভূখণ্ডকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়, যেমন তিব্বত মালভূমি। 9 নম্বর প্রশ্ন, তিব্বত মালভূমি কোন ধরনের মালভূমির অন্তর্গত? উত্তর, পর্বত বেষ্টিত মালভূমির অন্তর্গত। তিব্বত মালভূমি হিমালয় ও কুইনলুন পর্বতশ্রেণী দ্বারা চারিদিক থেকে পরিবেষ্টিত, তাই এটাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। 10 নম্বর প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমি মূলত কিসের দ্বারা গঠিত? উত্তর, দাক্ষিণাত্যের মালভূমি লাভা দ্বারা গঠিত। বিদার অগ্নুদ্গমের মাধ্যমে নিঃসারিত ব্যাসাল্ট লাভা সঞ্চিত হয়ে উত্তর পশ্চিমের ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমি গঠন করেছে। ডেকান ট্র্যাপ কথার অর্থ হলো সিঁড়ির ধাপের মতো তৈরি হয়েছে বলে এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। 11 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি কোন ধরনের মালভূমির অন্তর্গত? উত্তর, ব্যবচ্ছিন্ন মালভূমির অন্তর্গত। নদী উপত্যকা দ্বারা খণ্ড বিখণ্ড বা ব্যবচ্ছিন্ন হয় ছোটনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির অন্তর্গত। ব্যবচ্ছিন্ন মালভূমি হয়েছে দামোদর নদীর দ্বারা, অর্থাৎ দামোদর নদী এই ছোটনাগপুর মালভূমিকে ব্যবচ্ছিন্ন করে দিয়েছে। 12, সমভূমির সাধারণ গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার কম হয়? 300 মিটারের কম হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট মৃদু ঢালযুক্ত বিস্তৃত অঞ্চলকে সাধারণত সমভূমি বলা হয়।
13 পৃথিবীর ছাদ বলা হয় কাকে? উত্তর, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। অত্যন্ত উঁচু, গড় উচ্চতা প্রায় 4873 মিটার অবস্থিত হওয়ায় পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 14 নদীর অবক্ষেপণ কার্য বা সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে কি বলা হয়? উত্তর, পেডিমেন্ট। সঞ্চয়জাত বা পলিগঠিত সমভূমি বলা হয়। অর্থাৎ নদী দ্বারা বাহিত পলি কাকড় নিচু জায়গায় সঞ্চিত হয়ে সঞ্চয়জাত বা পলিগঠিত সমভূমি গড়ে তোলে। 15 মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে গঠিত সমভূমিকে কি বলা হয়? উত্তর, পেডিমেন্ট বলা হয়। মরু অঞ্চলে বায়ুর ক্ষণস্থায়ী জলধারা সম্মিলিত ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে তৈরি ঢালু শিলাময় অঞ্চল হলো পেডিমেন্ট। 16 বায়ুর দ্বারা সুদূর বায়ুর দ্বারা সুদূর থেকে সূক্ষ্ম পলিকণা বাহিত হয়ে সঞ্চিত হয়ে তৈরি সমভূমিকে কি বলা হয়? উত্তর হবে লোয়েস সমভূমি বলা হয়। উড়ে আসা সূক্ষ্ম ধূলিকণা বা লোয়েস কণা অন্য কোনো অঞ্চলে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গঠন করে, যেমন চীনের হুয়াংহো অববাহিকা। 17 পাতের সীমানা বরাবর সঞ্চিত পলিতে চাপ সৃষ্টি হয়ে প্রধানত কোন পর্বতের সৃষ্টি হয়? উত্তর হবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। দুটি পাতের সংঘর্ষে মধ্যবর্তী মহীসোপানের সামুদ্রিক পলিতে তীব্র সংকোচন চাপের ফলে ভঙ্গিল পর্বত গড়ে ওঠে। 18 দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে গিয়ে যে পর্বত গঠন করে তাকে কি বলা হয়? উত্তর হবে স্তূপ পর্বত বলা হয়, যাকে হোস্টও বলা হয়। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড ভূ আলোড়নের টানে উত্থিত হলে তাকে হোস্ট বা স্তূপ পর্বত বলা হয়। এরকম করে কোন একটা ভূখণ্ডের অংশ ওপরে উঠে যায়, ঠিক আছে, এইটাই স্তূপ পর্বত। 19 জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বতের উদাহরণ। জার্মানির ব্ল্যাক ফরেস্ট ও ফ্রান্সের ভোজ হলো ইউরোপের দুটি বিখ্যাত স্তূপ পর্বত। 20 ভারতের আরাবল্লী রাজমহল পাহাড় কিসের উদাহরণ? উত্তর হবে ক্ষয়জাত পর্বত। বহুকাল ধরে প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের ফলে উচ্চতা হ্রাস পেলে এগুলি ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতে পরিণত হয়েছে। 2 দাগের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মহীভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উলম্বভাবে কাজ করে। ব্যাসার্ধ বরাবর উলম্বভাবে কাজ করে। মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠের সাথে লম্বভাবে বা উলম্বভাবে কাজ করে মহাদেশে উত্থিত বা অবনমিত হয়। 2 প্রশ্ন, গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে ড্যাশ ভাবে কাজ করে। উত্তর, অনুভূমিকভাবে কাজ করে। গিরিজনী আলোড়ন স্পর্শকীয় বা অনুভূমিকভাবে কাজ করে শিলাস্তরের ভাঁজ সৃষ্টি করে। যেমন এইটা হলো পৃথিবী, এই পৃথিবীর লম্বালম্বি বা উলম্বভাবে ওঠানামা করে যে বল কার্যকরী হয় তাকে বলা হয় মহীভাবক আলোড়ন। আর পৃথিবীর এইরকম স্পর্শক বরাবর যদি কাজ হয় তখন সেটাকে বলা হয় গিরিজনী আলোড়ন, ঠিক আছে। এই ব্রাউন কালারের অংশটি এটি কাজ করে স্পর্শক বরাবর বা অনুভূমিকভাবে, আর ব্লু কালারের অংশটি উপর নিচ ওঠানামা করে, যেটাকে বলা হয় উলম্ব বরাবর কাজ করছে। 3 প্রশ্ন, ভঙ্গিল পর্বতের শিখর দেশ ড্যাশ আকৃতির হয়। তীক্ষ্ণ চূড়া বিশিষ্ট আকৃতির হয়। শিলাস্তরে ভাঁজের ফলে ভঙ্গিল পর্বত শিখরগুলি সাধারণত খাড়া ও তীক্ষ্ণ শৃঙ্গযুক্ত হয়। এই রকম খাড়া তীক্ষ্ণযুক্ত হয় বা শঙ্কু আকৃতির হয়। 4 নম্বর প্রশ্ন, দুটি বিপরীতমুখী পাতের সরণে সৃষ্ট সীমানাকে কি বলা হয়? অপসারী পাত সীমানা বলা হয়। যখন একটা পাত আর একটা পাত থেকে দূরে সরে যায় তখন তাকে বলা হয় অপসারী পাত সীমানা। 5 নম্বর, জাপানের ফুজিয়ামা একটি বিখ্যাত কি পর্বত? আগ্নেয় পর্বত। জাপানের ফুজিয়ামা অগ্নুৎপাতের ফলে সৃষ্ট একটি আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। 6 প্রশ্ন, দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যাওয়াকে কি বলা হয়? গ্রস্ত উপত্যকা বলা হয়। চ্যুতির ফলে সমান্তরাল ফাটলের মাঝের অংশ নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকা তৈরি হয়। 7 নম্বর প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি হয়েছে বিষম বা বিদার অগ্নুদ্গমের ফলে। শান্তভাবে ভূত্বকে দীর্ঘ ফাটল বা বিদার দিয়ে লাভা বেরিয়ে এসে দাক্ষিণাত্য বা ডেকান ট্র্যাপ তৈরি করেছে। 8 নম্বর, নদী বাতাস ও হিমবাহের
ক্ষয়কার্যের ফলে প্রাচীন পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে কিসে পরিণত হয়? ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতে পরিণত হয়। দীর্ঘকালীন ক্ষয়কার্যের ফলে মূল পর্বতের উচ্চতা কমে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত গঠিত হয়। 9, চীন দেশের হুয়াংহো নদীর অববাহিকায় বিখ্যাত কোন সমভূমি তৈরি হয়েছে? লোয়েস সমভূমি গড়ে উঠেছে। যেমন গোবি মরুভূমি থেকে উড়ে আসা সূক্ষ্ম পলিকণা সঞ্চিত হয়ে চীনে এই সমভূমি গঠন করেছে। 10, সমুদ্র উপকূল বরাবর ভূ আন্দোলনের ফলে ভূভাগ উত্থিত হয়ে গঠিত সমভূমিকে কি বলা হয়? ভূগাঠনিক সমভূমি বলা হয়। ভূ আন্দোলনের ফলে সমুদ্রবক্ষ ও উপকূল ভাগ উত্থিত হয়ে ভূগাঠনিক সমভূমি তৈরি হয়। 3-এর দাগে শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন। হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বত। শুদ্ধ, কারণ হিমালয় টার্সিয়ারি যুগে ভারতীয় ও ইউরেশীয় পাতের সংঘর্ষে সৃষ্ট একটি নবীন ভঙ্গিল পর্বত। 2-এর প্রশ্ন, মহীভাবক আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত গঠিত হয়। অশুদ্ধ, গিরিজনী আলোড়নের ফলেই তৈরি হয়। স্পর্শকীয় চাপের ফলে শিলাস্তর ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়। 3, স্তূপ পর্বতের উপরিভাগে চ্যাপ্টা ও সমতল প্রকৃতির হয়। শুদ্ধ, চ্যুতির ফলে ভূখণ্ড শুধুমাত্র উপরে উঠে যায়, যার ফলে শীর্ষদেশ সাধারণত চ্যাপ্টা বা প্রায় সমতল হয়। 4-এর প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। অশুদ্ধ, তার কারণ দাক্ষিণাত্য মালভূমি একটি লাভা গঠিত বা মহাদেশীয় মালভূমি। 5-এর প্রশ্ন, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। শুদ্ধ, তার কারণ এটি সর্বোচ্চ মালভূমি 4873 মিটার, তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। 6, ক্ষয়জাত সমভূমি নদী বা বাতাসের সঞ্চয়কার্যের ফলে গঠিত হয়। অশুদ্ধ, তার কারণ ক্ষয়জাত সমভূমি নদী, বাতাস বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, সঞ্চয়কার্যের ফলে নয়। 7, আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়। শুদ্ধ, কারণ অগ্নুৎপাতের ফলে নির্গত পদার্থ সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত তৈরি হয় বলে একে সঞ্চয়জাত পর্বত বলা হয়। 8 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ভোজ একটি বিখ্যাত স্তূপ পর্বত। শুদ্ধ, তার কারণ রাইন গ্রস্ত উপত্যকার পশ্চিম পাশে অবস্থিত ফ্রান্সের ভোজ একটি স্তূপ পর্বত। 9, ক্ষয়জাত পর্বতের উচ্চতা ও ঢাল দিন দিন বৃদ্ধি পায়। অশুদ্ধ, তার কারণ প্রাকৃতিক শক্তি দ্বারা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে ক্ষয়জাত পর্বতের উচ্চতা ও ঢাল ক্রমশ কমতে থাকে। 10, লোয়েস সমভূমি বাতাসে বাহিত সূক্ষ্ম ধূলিকণা সঞ্চয়ের ফলে গঠিত হয়। শুদ্ধ, তার কারণ মরুভূমির সূক্ষ্ম পলিকণা দূরবর্তী কোনো নিচু অঞ্চলে বাতাস দ্বারা বাহিত ও সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি তৈরি করে। এক কথায় উত্তর, ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো? ভূ অভ্যন্তরস্থ বা বহিস্থ প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তাকেই ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয়। যেমন এই প্রক্রিয়া দুভাগে বিভক্ত, একটা অন্তর্জাত প্রক্রিয়া যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত, পাত সঞ্চালন। এই অন্তর্জাত প্রক্রিয়ার মূল শক্তি কি? যে তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের ফলে উৎপন্ন তাপ এবং তার জন্য পাতের সঞ্চালন। আর বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? নদী, বায়ু, হিমবাহ ক্ষয় ও সঞ্চয় কাজ। 2, পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী পাতের প্রধান 3 প্রকার সীমানা কি কি? 1, অভিসারী পাত সীমান্ত, অপসারী পাত সীমান্ত এবং নিরপেক্ষ পাত সীমান্ত। ব্যাখ্যা, অভিসারী পাত সীমানায় দুটি পাত মুখোমুখি আসে, ভঙ্গিল পর্বত তৈরি করে, আর অপসারী পাত সীমানায় দূরে সরে যায়, যা বিদার অগ্নুৎপাত ঘটায়। আর নিরপেক্ষ পাত সীমান্তে শুধুমাত্র চ্যুতি তৈরি হয়, যখন একটা পাত আর একটা পাতে শুধুমাত্র ঘষা লেগে চলে যায়, কারোর সঙ্গে কারো ধাক্কা লাগে না। 3 নম্বর, নবীন ভঙ্গিল পর্বত ও প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে প্রধান পার্থক্য কি? সৃষ্টির ও সময়কাল উচ্চতা। নবীন ভঙ্গিল পর্বত বেশি বছর হয়নি তৈরি হয়েছে, প্রায় 7 কোটি বছর আগে। অধিক উচ্চতা বিশিষ্ট পর্বত যেমন হিমালয়। অন্যদিকে প্রাক ক্যাম্ব্রিয়ান যুগে গঠিত ক্ষয়প্রাপ্ত কম উচ্চতা বিশিষ্ট পর্বতকে প্রাচীন ভঙ্গিল পর্বত যেমন আরাবল্লী। 4, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়? ভূ আন্দোলনের ফলে শিলাস্তরে চ্যুতির সৃষ্টি হলে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে স্তূপ পর্বত তৈরি হয়। কেমন করে তৈরি হয়? এইখানে একটা ভূমিভাগ, এই ভূমিভাগ থেকে যখন কোন একটা ভূখণ্ডের অংশ উপরে উঠে যাবে তখনই তৈরি হয়, এরকম করে উপরে উঠে যাবে। এইভাবে যখন উপরে উঠে যায় তখন স্তূপ পর্বত তৈরি হয়। ঠিক আছে।
ভূমির এই ঊর্ধ্বমুখী অংশকে হোস্ট বা স্তূপ পর্বত বলা হয়, যেমন ভারতের সাতপুরা এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট। আর গ্রস্ত উপত্যকা কাকে বলে? দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড নিচে বসে গিয়ে যে দীর্ঘ সংকীর্ণ উপত্যকা তৈরি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলা হয়। এটা কেমন করে তৈরি হয়? এইখানে ভূখণ্ডটা উপরে উঠে যাবে না, ভূখণ্ডটা নিচে বসে যাবে, তখন তাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, এইভাবে যে বসে গেল, এই ইয়েলো কালারের এই অংশটাই হলো গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, এইখান দিয়ে নদী তৈরি হয়। সমগ্র পৃথিবীর বড় গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালির নাম হলো গ্রেট আফ্রিকান রিফ্ট ভ্যালি। জার্মানির রাইন নদীর উপত্যকা এবং ভারতের নর্মদা নদীর উপত্যকা হলো গ্রস্ত উপত্যকার উৎকৃষ্ট উদাহরণ। আর সারা পৃথিবীর বড় হলো গ্রেট আফ্রিকান রিফ্ট ভ্যালি। 6 নম্বর প্রশ্ন, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কিভাবে সৃষ্টি হয়? ভূ অভ্যন্তর থেকে অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত লাভা, ভস্ম, ছাই প্রভৃতি জমা হয়ে শঙ্কু আকৃতির যে পর্বত তৈরি হয় তাকে আগ্নেয় পর্বত বলা হয়। লাভা পদার্থসমূহ ক্রমাগত সঞ্চিত হয়ে উচ্চতা বৃদ্ধি পায় বলে একে সঞ্চয়জাত পর্বতও বলা হয়, যেমন ইতালির ভিসুভিয়াস এবং জাপানের ফুজিয়ামা। 7 নম্বর প্রশ্ন, ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত বলতে কি বোঝায়? প্রাচীন ভঙ্গিল আগ্নেয় স্তূপ পর্বত প্রাকৃতিক শক্তি যেমন বাতাস, বৃষ্টি, নদী দ্বারা দীর্ঘদিন ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট অংশ হিসাবে টিকে থাকলে তাকে ক্ষয়জাত পর্বত বলে, যেমন ভারতের রাজমহল, আরাবল্লী পাহাড়। এগুলি শিলা সাধারণত কঠিন হওয়ায় ক্ষয় প্রতিরোধ করে টিকে থাকে। 8 নম্বর প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? চারিদিকে পর্বত বেষ্টিত থাকবে আর মাঝখানে কোনো একটা অংশ শুধুমাত্র মালভূমির মতো উঁচু হয়ে থাকবে, তখন সেটাকে বলা হয় পর্বতবেষ্টিত মালভূমি। যেমন এইখানে একটা ধরে নাও শিলাস্তর, এই শিলাস্তরের এই অংশটা, এই মাঝখানের অংশটা হলো কঠিন অংশ। এই কঠিন অংশটা ভাঁজ না খেয়ে শুধুমাত্র উপরে উঠে যাবে। যখন পার্শ্বচাপ হবে তখন এই অংশটা ভাঁজ না খেয়ে শুধুমাত্র উপরে উঠে যাবে। যেমন এই অংশটা এরকম, যে নরম অংশটা উপরে উঠে গেল, আর বাকি অংশটা যেটা নরম কঠিন অংশ ছিল সেটা শুধুমাত্র উপরে উঠে যাবে। ঠিক আছে, সেটা শুধুমাত্র উপরে উঠে যাবে এরকম। শুধুমাত্র ওপরে উঠে যাবে। ঠিক আছে, এটা শুধুমাত্র ওপরে উঠে যাবে। আর চারপাশে কি থাকবে? পর্বত থাকবে। এটা নরম ছিল বলে, দুপাশটা নরম ছিল বলে ভাঁজ খেয়ে গেল, আর মাঝখানটা শুধুমাত্র ওপরে উঠে গেল, তাই এটাকে বলা হয় কি? পর্বত বেষ্টিত মালভূমি। 9, লাভা মালভূমি কিভাবে গঠিত হয়? ভূত্বকের ফাটল বা বিদার পথ দিয়ে ক্ষারীয় শিলা সমৃদ্ধ তরল লাভা শান্তভাবে বেরিয়ে এসে বিস্তীর্ণ অঞ্চলে জমা হয়ে লাভা সমভূমি তৈরি হয়, যেমন ভারতের ডেকান ট্র্যাপ, উত্তর আমেরিকার কলম্বিয়া মালভূমি। 10 নম্বর প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? নদী, উপত্যকা ও অন্যান্য প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি দ্বারা কোনো প্রাচীন উচ্চ মালভূমি ক্ষয়প্রাপ্ত খণ্ডবিখণ্ড হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়, যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি খণ্ডবিখণ্ড হয়েছে দামোদর নদী দ্বারা। 11 নম্বর প্রশ্ন, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? কারণ পামির মালভূমি অত্যন্ত উঁচু, গড় উচ্চতা প্রায় 4873 মিটার অবস্থিত, তাই সর্বোচ্চ মালভূমি হওয়ায় একে পৃথিবীর ছাদ বলা হয়। এটি মধ্য এশিয়ায় অবস্থিত। এখানে থেকে বিভিন্ন পর্বতমালা যেমন কারাকোরাম, হিন্দুকুশ বিভিন্ন দিকে বিস্তার লাভ করেছে। 12 নম্বর প্রশ্ন, প্লাবনভূমি কিভাবে গঠিত হয়? যখন বর্ষাকালে দুকুল প্লাবিত হয়ে যায় নদীর, তখন নদীর পলি, বালি, কাঁকর দুই তীরে নিচু জমিতে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি হয় তাকে বলা হয় প্লাবন সমভূমি। গঙ্গা, ব্রহ্মপুত্র নদের অববাহিকায় বিস্তীর্ণ প্লাবনভূমি দেখা যায়। এটা একটা নদী উপত্যকা। এই নদী উপত্যকা জল সারা বছর এইখানে থাকে, এইখানে জল সারা বছর থাকে। এবার যখন বন্যা হয় তখন বন্যার জল দুকুল ছাপিয়ে যায়, এইখানে বন্যার জল চলে আসে। আরও যদি বন্যা হয় এইখানেও চলে আসতে পারে।
কিন্তু সারা বছর এইটুকু জায়গাতেই বন্যার জল আসে। এই বন্যার জল যখন আসলো তখন নদীবাহিত পলিবালি এখানে জমা হতে থাকলো। এই পলিবালি জমা অংশকে বলা হয় কি? প্লাবন ভূমি। এরপরে লোয়েশ কি? লোয়েশ গঠিত হয় বায়ুর ক্ষয়কার্য দ্বারা। মরুভূমি বা মরুপ্রায় অঞ্চল থেকে বায়ুর মাধ্যমে সূক্ষ্ম বালি বা পলিকণা বহুদূর বাহিত হয়ে নিচু অঞ্চলে সঞ্চিত হয়, অর্থাৎ বায়ুর ক্ষয়কার্য করে বালি উড়িয়ে নিয়ে গেল আর কোনো একটা জায়গায় সঞ্চিত করেই এই লোয়েশ সমভূমি তৈরি হয়। মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে ধুলোকণা উড়ে এসে চীনের হুয়াংহো নদী অববাহিকায় বিখ্যাত লোয়েশ সমভূমি তৈরি হয়েছে। এই জায়গাটা হলো মরুভূমি। এই মরুভূমি থেকে বালি রাশি যখন উড়ে অন্য জায়গায় গিয়ে পতিত হবে, উড়ে এই জায়গায় যখন পতিত হচ্ছে, কারণ এই জায়গাটা আর্দ্র অঞ্চল, তখন এটা হয়ে যাবে লোয়েশ সমভূমি। ঠিক আছে, এটা মরুভূমির বালি এখানে এসে উড়িয়ে নিয়ে চলে এলো, তাই এটা হয়ে গেছে কি একটা লোয়েশ সমভূমি। ঠিক আছে, লোয়েশ কথার অর্থ কি? স্থানচ্যুত বস্তু। এরপরে পেডিমেন্ট এবং পেডিপ্লেন বলতে কি বোঝো? মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে তৈরি শিলাময় মৃদু ঢালু সমভূমি হলো পেডিমেন্ট। আর একাধিক পেডিমেন্ট মিলে বিস্তৃত সমভূমি তৈরি হলে তাকে পেডিপ্লেন বলা হয়। পেডিমেন্ট শব্দটি এসেছে পাদদেশ এবং মনস থেকে, যা শুষ্ক অঞ্চলের প্রধান ক্ষয়জাত ভূমিরূপ বোঝানো হয়। ঠিক আছে। আর 15 নম্বর প্রশ্ন, মানব জীবনে সমভূমির গুরুত্ব সবচেয়ে বেশি কেন? তার কারণ সমভূমিতে সমতল ভূপ্রকৃতি, উর্বর পলিমাটি, সহজ যাতায়াত ব্যবস্থা, পর্যাপ্ত জলের প্রাপ্যতার জন্য এটি কৃষি, শিল্প ও জনবসতির জন্য সবচেয়ে উপযোগী। পৃথিবীর অধিকাংশ বৃহৎ সভ্যতা, ঘনবসতিপূর্ণ শহরগুলি নদী গঠিত সমভূমি অঞ্চলে গড়ে উঠেছে, যেমন সিন্ধু গঙ্গার সমভূমি। তার কারণ সমভূমিতেই মানুষ বসতি স্থাপন করে, চাষবাস করে, কলকারখানা তৈরি হয়, রাস্তাঘাট ভালো তৈরি হয় বলে মানুষ সমভূমিই বেছে নেয় বসতি তৈরির জন্য। ঠিক আছে, এটাই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে ছোট প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি পড়ো অবশ্যই পরীক্ষায় এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। দেখা হচ্ছে আবহবিকার চ্যাপ্টারের প্রশ্নপত্র নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।